স্যার অনেক দূরে থাকেন, আমার পক্ষে ঘন ঘন যাওয়া সম্ভব না। কাজকর্মে ফাঁক পেলে স্যারের বাড়িতে হামলা করি। অনেকদিন থেকে রাজ্জাক স্যার হেলু চাচির বাড়িতে থাকছেন। হেলু চাচি হলেন রাজ্জাক স্যারের ছোট ভাই, মরহুম খালেক সাহেবের বেগম, আবুল খয়ের লিটুর মা। কয়েক বছর ধরে তিনি তার অপর পুত্র এবং স্যারসহ আলাদা বাড়িতে থাকছেন। গুলশানের 100 নম্বর রাস্তার 30 নম্বর বাড়িতে তারা সবাই থাকেন। সেবার আমার সঙ্গে তরুণ অর্থনীতিবিদ, BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর হোসেন জিল্লুর রহমান ছিলেন। তাছাড়া ছিল একজন তরুণ লেখিকা, নাম সেলিনা শিরিন শিকদার। সে স্যারের উপর একটি ভিডিও ফিল্ম তৈরি করছে। আমাদের যেতে যেতে অনেক বেলা হয়েছিল। আমরা একটুখানি ইতস্তত করছিলাম। স্যার মাত্র কদিন আগে সিঙ্গাপুর থেকে ফিরছেন। চোখের চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হয়েছিল। স্যার জানতেন তার নানা সময়ের কথাবার্তাগুলো আমি লিখছি। আগে যেটুকু লিখেছি তা কম্পিউটারে টাইপ করা অংশ স্যারকে দেখালাম। তিনি এক ঝলক দেখে শিটগুলো সরিয়ে দিয়ে বললেন, যা খুশি লিখবার চান লেখেন। আমি প্রশ্ন করলাম, স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আপনি অনেক দিন ছিলেন, বলতে গেলে গোটা জীবনটাই কাটিয়ে দিয়েছেন। আপনি নিজে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এক সময়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অনেক নামকরা মানুষ ছিলেন। কোন শিক্ষককে এখন আপনার সবচাইতে উজ্জ্বল মনে হয়? স্যার বলেন, আমাগো সময়ে সত্যেন বসু ছিলেন, যিনি ফিজিক্সের মানুষ হইলেও অন্যান্য বিষয়ে তার পাণ্ডিত্য ছিল অগাধ। যে কোনো বিষয়ে তার ব্যাপক পড়াশোনা ছিল, এমন মানুষ আর একটাও দেখা যায় না। সাহিত্যের উপর তার দখল আছিল খুব। আমরা যখন ভর্তি হইছি তখন হরপ্রসাদ শাস্ত্রী রিটায়ার করেছেন। আমরা মহিতলাল মজুমদারের পাইছি। মহিতলাল বাবু বড় স্কলার আছিলেন, কিন্তু জীবটা আসলে বড় খারাপ। অকারণে মানুষেরা তুই তাচ্ছিল্য করতেন। SK দে মানে সুশীল কুমার দে আছিলেন অত্যন্ত উচ্চ শ্রেণীর মানুষ হিসাবে এবং স্কলার হিসাবে। তারপর আমার ডাইরেক্ট টিচার আসছিলেন অমিয় বাবু। অমিয় বাবু মানে অমিয় দাশগুপ্ত, বরিশালের মানুষ। এইখান থেকে তিনি দিল্লি চইলা যান। তার ছাত্রদের মধ্যে কেউ কেউ নোবেল প্রাইজ পাইবার যোগ্য হইছে। এই যে অমর্ত্য সেনের কথা সকলে কয়, তিনিও অমিয়বাবুর ছাত্র। এইরকম আরও অনেক আছেন। বাংলাদেশ অহনের পর একবার তিনি এই দেশে আইছিলেন। জিল্লুরের দিকে তাকায় বললেন, আপনাগো BIDS এর একটা সেমিনার অ্যাটেন্ড করণের লাইগা তখন আমার এখানে আসছিলেন। একবারও আউনের কথা আসছিল। রেহমান সোবহানের মাধ্যমে আমারে খবর দিছিলেন, রাজ্জাকরে কইবেন এবার আমি তার ওইখানে থাকুন, হে যেন ব্যবস্থা করে। যেদিন আইব তার একদিন আগে হার্ট ফেল কইরা স্যার চুপ করলেন। বুঝলাম অমিয়বাবুর এই আকস্মিক মৃত্যু তার মনে খুব লেগেছে। আগেও তাকে নানা মানুষের সঙ্গে আমি অমিয় দাশগুপ্তের ব্যাপারে কথাবার্তা বলতে শুনেছি। আজিজুল হক সাহেবের সঙ্গে আলাপ করতে আমি শুনেছি। এইবার অমিয়বাবু যখন ঢাকা আসবেন, অমিয়বাবুকে সম্মানসূচক ডিলিট দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করবেন। আমি আলোচনার মোড় আমাদের সময়ের দিকে ঘুরিয়ে আনলাম। জিজ্ঞেস করলাম, স্যার ডক্টর আহমদ শরীফকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? স্যার বলেন, শরীফ প্যারাবেকা কথা বেশ কয়, কিন্তু এক সময় তো কাম করছে। হি ডিড ম্যানি থিংস। টেবিলের ওপর প্রফেসর আব্দুল হাইয়ের একটা জীবনী গ্রন্থ দেখিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, আব্দুল হাই সম্পর্কে আপনারা কি ভাবেন? আমি জবাব দিলাম, হাই সাহেব আমার শিক্ষক ছিলেন। তার বিষয়ে আমার অনেক মধুর স্মৃতি আছে। শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত মহৎ ছিলেন। আমি তার সঙ্গে প্রথম দিনের ক্লাসে এর স্মৃতি হাতড়ে বললাম। তিনি বলতেন, 5 বতে শিক্ষক, বিনয়, বপু, বাচন, বাৎসল্য। স্যার বললেন, সাহিত্য পত্রিকা বাইর করতে অত্যন্ত উচ্চমানের। ঠিক সময়ে
পত্রিকা বাইরের অয়না দেখা অনেক রাগারাগি করছি, হাই সাহেবরে অনেক বকছিও। বাংলা ডিপার্টমেন্টটা ভালোই চলছিল, এই দুইজন টিচার আইসা বেবাক পরিবেশ বরবাদ কইরা দিল। স্যার একজন মহিলা এবং একজন পুরুষ শিক্ষকের নাম উল্লেখ করলেন। আমি বদরুদ্দিন ওমর সম্পর্কে স্যার কি ভাবেন জানতে চাইলাম। স্যার বললেন, ওমর যদি পূর্ব বাংলার ভাষা আন্দোলন এবং তৎকালীন রাজনীতি কেবল এই একটা বই লিখতেন, তাহলে পোস্টারিটি তার নাম স্মরণ করার জন্য যথেষ্ট। সে তো আরও অনেক কাম করছে। ওমরের একটা রিজু করা চরিত্র আছে, বিশ্বাস অনুসারে চলবার চেষ্টা করে। আমাদের সমাজে এরকম মানুষ কজন আছে? তারপর আমি ঐতিহাসিক সালেউদ্দিন আহমদ সম্পর্কে স্যারের মত জানতে চাইলাম। স্যার বললেন, আগাগোড়া ভালা মানুষ। তার বউ খালেদা সালাউদ্দিন বেশ লেখাপড়া জানেন। তারপর আমি ইংরেজ বিভাগের ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসেন সম্পর্কে জানতে চেয়ে বললাম, স্যার একটা সময় তো সৈয়দ সাজ্জাদ হোসেন আপনার খুব ঘনিষ্ঠ ছিলেন। সাজ্জাদ সাহেব সম্পর্কে আপনি কি চিন্তা করেন? স্যার বললেন, সাজ্জাদকে আমি খুব পছন্দ করতাম। একবার ইউনিভার্সিটিতে একটা প্রোভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট দিবার কথা হইল। স্যার চ্যান্সেলর মাহমুদ হোসেন আমারে কইলেন, আপনার 3টা নাম ঠিক করেন। আমি 3টা নাম ঠিক করি। আমি যে লিস্ট করছিলাম তাতে সাজ্জাদের নাম আসছিল 2 নম্বরে। পরে মাহমুদ হোসেনের লিস্টের সঙ্গে মিলায় দেখলাম তিনিও সাজ্জাদরে 2 নম্বরে রাখছেন। মাহমুদ হোসেন সাহেব আমারে জিগালেন, সাজ্জাদের ব্যাপারে আমার লগে আপনার মতামত মিলে গেল। আপনি কি কারণে সাজ্জাদরে 2 নম্বরে রাখছেন? আমি বললাম, পয়লা আপনার মতটা শুনি, তারপরে আমারটা কমু। মাহমুদ সাহেব কইলেন, সাজ্জাদ আদার কোয়ালিফিকেশনস আর অল রাইট, বাট হি ল্যাক্স চ্যারিটি। যার মনে দয়া নাই তারে উপরে আনা ঠিক নয়। আমি কইলাম, আমিও সাজ্জাদের ব্যাপারে এক্স্যাক্টলি একই কথা চিন্তা করছিলাম। তারপর থেকে সাজ্জাদের লগে আমার রিলেশন খারাপ হয়ে গেল। এখানে উল্লেখ করা বোধ করি অপ্রাসঙ্গিক হবে না। সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব ইংরেজিতে যে আত্মজীবনী লিখছেন তাতে রাজ্জাক সাহেবের নাম অনেক নালিশ করেছেন। সাজ্জাদ হোসেন পর্ব শেষ হওয়ার পর আমি বললাম, স্যার সৈয়দ আলী আহসান সম্পর্কে কিছু বলেন। স্যার এভাবে শুরু করলেন, সাজ্জাদ অ্যান্ড আলী আহসান, আলী আশরাফ, দে আর কাজিনস। সাজ্জাদ অনার্সে ফার্স্ট ক্লাস পাইয়াছিল, MA-তে সেকেন্ড ক্লাস, আর আলী আশরাফ অনার্সে ফার্স্ট ক্লাস, MA-তে সেকেন্ড ক্লাস। আলী আহসান MA এবং অনার্সে দুইটাতেই সেকেন্ড ক্লাস। তার কনসেপশন খুব ক্লিয়ার আছিল, অ্যাস্থেটিক সেন্স খুব কিন, যে কোনো বিষয়ে কলম ধরলে লেখা হইয়া যাইত। আলী আশরাফের লেখার হাত ভালো ছিল না, ধর্মটর্ম খুব করতেন। তবে আলী আহসানের ব্যাপারে একটা কথা হইল, সত্য কথা কদাচিৎ বলতে পারতেন। আমি আলী আহসানের আত্মজীবনী লেখার পরামর্শ দিছি, কইছি এখন তার সব সত্য কথা আপনি কইবার পারবেন না, লেখা রেখা যান, আপনার মরণের পর প্রকাশ হইব। প্রফেসর রেহমান সোবহানের সঙ্গে রাজ্জাক সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। এই পণ্ডিত ভদ্রলোকটিকে আমি বিশেষ পছন্দ করি না। স্যারের তার প্রতি অত্যন্ত অনুরাগের কারণটা কি জানতে চাইলাম। স্যার বলেন, মানুষ হিসাবে রেহমান সোবহানের কারো বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করতে শুনি নাই। তার বাপ ছিল কেনিয়ার পাকিস্তান হাই কমিশনার। মরবার আগে ভদ্রলোক আরেকটা বিয়া কইরা ফেলাইছে। স্বামীর মরণের পর এই ভদ্রমহিলা খুব ভয়ে ভয়ে আসিল। পাশে সব ছেলেরা তারে প্রপার্টি থেকে ডিপ্রাইভ করেন। রেহমান আর ফারুক তারা 2 ভাই। ভদ্রমহিলারও একটা বাচ্চা আছিল। রেহমান বিদেশ থেকে আইসা করাচিতে যাইয়া ভদ্রমহিলার লগে দেখা কইরা কইলেন, বাবা সম্পত্তি কোথায় কি আছে ইউ নো বেটার দ্যান আই ডু। সব আপনার। ভদ্রমহিলারে বাড়িঘর সব দিয়া থুয়া চইলা আইলেন। বাড়িটাও তার ওইতো না, বউয়ের কারণে হইছে। বউটা রেহমানের চাইতে চালাক চতুর। আমি অখনো রেহমানের লগে দেখা হইলে ঠাট্টা কইরা সরস্বতীর বাহন সেই হাঁসের গল্পটা কই।
আপনি সেই হাঁসের মতো পানি মিশানো দুধের সবটা দুধ খান, আর আপনার বন্ধুর জন্য থাকে সবটা পানি। আমি জানতে চাইলাম, বন্ধুটা কে? স্যার বললেন, একজন আছেন। কথাবার্তার এই পর্যায়ে স্যার হোসেন জুয়েলারের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এখন আপনাগো বিআইডিএস এর ডেকোরেটর কে? জিল্লুর জবাব দিলেন, আবু আবদুল্লাহ। স্যার জানতে চাইলেন, এখন আবু আবদুল্লার বয়স কত হইব? জিল্লুর বললেন, 52-53। স্যার মনে মনে কি একটা জিনিস হিসাব করলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি মুসারে চিনেন নিহি? আমি বললাম, আমার ক্লাস ফ্রেন্ড। স্যার বললেন, ভেতরে এক্কেরে সাদা, কোনো ধরনের জটিলতা নাই। আমার নেক্সট কাজিনের মায়ারে বিয়ে করছে, সেই হিসাবে মুসা আমার রিলেটিভ। আলোচনার মোড় ঘুরে দীনেশ চন্দ্র সেনে এসে ঠেকল। স্যার বললেন, দীনেশ সেন ওয়াজ রিয়ালি এ গ্রেট ম্যান। এদিক সেদিক সব কিছু ব্যাপারে আছে তারপরেও তার যখন অসুখ হয়েছিল, চিকিৎসার জন্য ডাক্তার বিধান রায়রে ডাকছিলেন। বিধান রায় ফিস দাবি করছিলেন 2000 টাকা। তার পরিবারের তরফ থেকে বিধান রায়রে জানানো হইল 2000 টাকা ফিস দিয়া চিকিৎসা করানোর সাধ্য তাগো নাই। তারপর স্যার নীল রতনরে ডাইকা আনলেন। নীল রতন দেখলেন, তার কাছে জানতে চাওয়া হইল কত ফিস দিতে হইব। স্যার নীল রতন কইলেন, বাঙালি জাতির তো দীনেশ সেনের কাছে কিছু ঋণ আছে, ফিসের কথা উঠব কেন? স্যার বলেন, দুইজন মানুষের মধ্যে কম্পেয়ার কইরা দেখেন। আমাদেরকে কোনো কথা বলতে না দিয়ে চিত্তরঞ্জন দাসের প্রসঙ্গে চলে এলেন স্যার। তিনি বললেন, বারিন ঘোষের মানিকতলা বোমা মামলার সময় চিত্তরঞ্জন দৈনিক ফিস নিতেন 2000 টাকা। কোর্টে যাইবার আগে টাকা আগাম দিতে হইত। মিস্টার জিন্না 1 মাস ধইরা তিলকের একটা মামলা করছেন। ফিসের কথা যখন উঠল, মিস্টার জিন্না কইলেন, I cannot claim fees from a person who is not fighting for his individual interest. তারপর মতিলাল নেহেরুর কথায় এলেন। স্যার বললেন, মতিলাল উর্দু, ফার্সি এসব খুব ভালো জানতেন, কিন্তু জওহরলাল কোনো ইন্ডিয়ান ভাষা জানতেন না। হিন্দিটা তিনি কইতে পারতেন, শুধু পড়তে পারতেন না। আমার সব কথা মনে নেই। স্যার ভারতবর্ষের অতীত ইতিহাসে চলে গেলেন। তিনি বললেন, হিন্দুদের মধ্যে জন্মান্তরবাদে বিশ্বাস, যা এখন আপনারা দেখবার পান, এইটা প্রাচীন আর্যদের বিশ্বাস আসিল না। আর্যরা জন্মান্তরবাদে বিশ্বাস করলে বেদে উল্লেখ থাকতো। বেদে একেবারে জন্মান্তরবাদের ছিটে ফোটাও নেই। এইটা তারা পরে ডেভিডিয়ানদের কাছ থেকে ইনহেরিট করছে। আমি বললাম, বাংলার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলেন। স্যার বললেন, বাংলার ভবিষ্যৎ সম্পর্কে আমি আর কি কমু, সে তো আপনাগো উপর। আপনারা কি করবেন, আমি কেমনে কমু? মিস্টার জিন্না তো বেঙ্গল আপনাদের দিয়া দিছিলেন, আপনাগো চিত্তে সুখ হইল না বেঙ্গল পার্টিশন করলেন। মোহাম্মদ আলী জিন্নার যে বিশেষ উক্তিটির কথা স্যার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছিলেন, উলপার্টের লেখা জিন্না অব পাকিস্তান গ্রন্থ থেকে আমি উদ্ধৃত করছি। By the end of April, the Muslim League had a clear majority in the Punjab, and the Nawab of Mamdod demanded Governor Jenkins called upon him to form a ministry instead of continuing autocratically to rule under Section 1993 of the 1935 Act. Jinnah finally went to Mountbatten to reiterate that demand, but the viceroy, like his governor, refused to install one-party rule in Punjab, fearing it would incite civil war as threatened by the Sikhs. During the same interview, the viceroy informed Jinnah of Sohrawardy's recently expressed hope that he might be able to keep a united Bengal on condition that it
joined neither Pakistan nor Hindustan. I asked Mr. Janna straight out what his views were about Bengal united at the price of remaining years out of Pakistan. He said without any hesitation, I should be delighted. What is the use of Bengal without Calcutta? They had much better remain united and independent. I am sure they would be on friendly terms with us. I then mentioned that Mr. Sohrawardy had said that if Bengal remained independent and united, they would wish to remain within the Commonwealth. Mr. Jinnah replied, of course, just as I indicated to you that Pakistan would wish to remain within the Commonwealth. সেই একই বৈঠকটিতে স্যারের কাছে প্রশ্ন করছিলাম জাতির ভবিষ্যৎ সম্পর্কে তার বলার কিছু আছে কিনা। কিছুদিন আগে যখন সাক্ষাৎ করছিলাম তিনি জানিয়েছিলেন এই জাতির ভবিষ্যৎ কি চিন্তা করতে পারছেন না, বলছিলেন সব থুইয়া আপনাকে দেশের কাম করা উচিত। খবর নিয়ে জানলাম বদরুদ্দিন উমর সাহেবকেও তিনি একই রকম পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছিলাম তিনি আমাদের নতুন কোনো পরামর্শ দেবেন। স্যার সেদিক দিয়ে গেলেন না, সম্পূর্ণ একটা নতুন বিষয়ে কথা বলতে আরম্ভ করলেন। দেশ মানে তো দেশের মানুষ, মানুষই হইল গিয়া দেশের আসল শক্তি। মানুষ করে আপনারা ডেড ওয়েট কইরা রাইখা থুইছেন। আমাদের দেশের মানুষের একটা দিকে এমন যোগ্যতা আছে ইন্টারন্যাশনালি যে কোনো দেশের লগে কম্পিট করবার পারে। আমি শিপিংয়ের কথা কইতেছি। আপনার বাড়ি তো চাটগায়া, আপনার তো জানানোর কথা আপনার জেলার মানুষ জাহাজে সেরাং ট্যান্ডেল হিসাবে কীরকম এফিসিয়েন্ট এটা আর ওয়ার্ল্ডে তাদের ডিমান্ড আছে। সিলেট চাটগার মানুষদের হাতে তো আসিল দায়িত্ব, তারা তো কিছু করবার পারে নাই। সিলেট চাটগার মানুষ শিপিং এ আজ গুড অ্যাজ দ্য সিটিজেন অফ এনি আদার নেশনস। কিন্তু এই লাইন তো কেউ দৃষ্টি দেয় নাই। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কইবার পারি। একবার আমার জাহাজে কইরা বিলাত থেকে ফিরতে হয়েছিল, 3.5 মাস লাগছিল। আমার টাকার ক্রাইসিস আসিল, হেলাইগা জাহাজে আমার টিকিট কাটছিলাম। ছোট জাহাজ, মোটে 3,500 টন ডিমের খোসার মতো। ঢের ঝাপটা যখন লাগে মনে হয়তো সমুদ্রের তলায় ডুইবা গেলাম। আমার খাওয়ানোর একটা প্রবলেম দেখা গেল, আর সব প্যাসেঞ্জার আসছিলেন সাদা। আমি ওগুলোকে খাইবার চাইছিলাম না, আমার লাইগা একটা ভিন্ন ব্যবস্থা করা হইল। খালাসি সারেং সব দেখলাম আমাগো দেশের মানুষ। তারা দাবি করলেন আপনি আমাগো লগে সপ্তাহে একদিন খাইবেন। আমি তাকে লগে খাইতে আরম্ভ করলাম। এই আলোচনার পর আচমকা আমি জিজ্ঞেস করে বসলাম, স্যার আপনি তো লন্ডনে হ্যারল্ড লেক্সির ছাত্র ছিলেন। স্যার বলেন, হ্যাঁ। তিনি তো ইহুদি ছিলেন, ডিসক্রিমিনেট করতেন? স্যার মাথা ঝুঁকিয়ে বললেন, এক্কেরে না, কোনো দিনও টের পাই নাই। তিনি আমারে একদিন কইলেন, মিস্টার রাজ্জাক তুমি চেষ্টা করলে নেহেরুর মতো আইতে পারবা। দ্বিতীয়বার যখন এই একই কথা কইলেন আমি চিন্তা করলাম এই মনোভাব আর বার্তা দেওয়া ঠিক না। আমি তার দৃষ্টি আকর্ষণ কইলাম, মিস্টার লাস্কি? তিনি কইলেন, ইয়েস মাই বয়। আমি কইলাম, আই ডু নট উইশ টু বি mentioned with Mr. Nehru. I am a member of Muslim League and a follower of Mr. Jinnah. এরপরে আর কিছু কই নাই। লাক্সি নেহরুর খুব ভক্ত ছিলেন। একদিন ক্লাসে অনেক ছাত্রের মধ্যে বললেন, নো ম্যান ইজ ইনফলিয়েবল। আমার দিকে তাকাইয়া ছোট কইরা কইলেন, নট ইভেন মিস্টার জিন্না। সকলে অবাক হইয়া আমার দিকে তাকাইলেন। আমি কইলাম, আই হ্যাভ প্রপারলি আন্ডারস্টুড। মিস্টার লাক্সি কমিউনিস্ট পার্টির মেম্বার আছিল, কিন্তু মিস্টার চার্চিল ম্যানচেস্টার গেলে লাক্সিদের বাড়িতে থাকতেন। তিনি লাক্সি পরিবারের ফ্যামিলি ফ্রেন্ড আছিলেন, কেউ কোনোদিন জানিবারও পারে নাই। তরুণ বয়সে মানুষের শরীরের কোন অংশে চোট লাগলে যৌবনে সেটা অনুভব
করা যায় না অনেক সময়। বুড়ো হলেই ব্যথাটা ফিরে আসে। মানুষের বিশ্বাস এবং সংস্কার এগুলো বেশি বয়সে নতুন করে জেগে ওঠে। আমরা তিনজন একসঙ্গে গেলাম। ইতিহাসের শিক্ষক ডক্টর আহমেদ কামাল এবং অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমি যখন দরজা ঠেলে ভেতরে ঢুকলাম, দেখি স্যার রেহমান সোবহান সাহেবের বেগম সালমা রেহমান এর সঙ্গে কথা বলছেন। আমাকে যখন চিনতে পারলেন, জিজ্ঞেস করলেন লগে আরও কেউ আসি নিহি। আমি জিল্লুর এবং কামালকে দেখিয়ে বললাম, এই দুজন। স্যারের কপালে একটা ভাঁজ পড়ল। বুঝতে পারলাম ঈষৎ বিরক্ত হয়েছেন। স্যার বলেই ফেললেন, আমি কিন্তু বাবা বেশি সময় দিতে পারুম না। সিঙ্গাপুর থেকে আমার ভাইজি আইবার কথা। আমরা চলে আসবো কিনা চিন্তা করছিলাম। স্যার জিজ্ঞেস করলেন, আজই প্রেসিডেন্টের বক্তৃতাটা পড়েছেন নিহি? কামাল এবং জিল্লুর অজ্ঞতা প্রকাশ করলেন। আমি বললাম, শাহাবুদ্দিন সাহেব এশিয়াটিক সোসাইটিতে ডক্টর ইব্রাহিমের স্মরণসভায় একটা বক্তৃতা দিয়েছেন। স্যার বললেন, আমার যাওয়ানোর ইচ্ছা আসিল না। ডক্টর আহমদ হোসেন দানির লগে দেখা হইব হের লাইগা গেলাম। ডক্টর ডানি আমাগো এই অঞ্চলের ইতিহাস এত জানেন, আমি 3 জন্মেও জানবার পারুম না। আমি জিজ্ঞেস করলাম, তিনি কি বাঙালি? স্যার বললেন, ডানি বাঙালি না, তবে খুব এফিশিয়েন্ট স্কলার। আমি জানতে চাইলাম, মানুষ হিসেবে কেমন? স্যার বললেন, ওই মন রাখা, কথা বলার অভ্যাস আছে। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, একটা কোটেশন আপনার লেখা রাখেন, সুযোগ মতো ব্যবহার করবার পারবেন। There are periods in history when crawling is the best means of communication. এই হামাগুড়ি দেওয়ানের পাল্লায় ইন্টেলেকচুয়ালরা সকলের আগে থাকে। এখন বাংলাদেশে সেই অবস্থা। সকলে কইতাছে খুব ডেভেলপমেন্ট হইতেছে। কাল পানি আসছিল না, আজ ইলেকট্রিসিটি নাই, পরশুদিন গাড়ি ঘোড়া নাই। এগুলো হইল সিমটম অফ ডেভেলপমেন্ট। শুইনা কান পয়সা গেছে। বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের ইব্রাহিম স্মারক বক্তৃতার কথা কেন উল্লেখ করলেন, আমার মনে কারণটা ঝিলিক দিয়ে উঠল। নিশ্চয়ই শাহাবুদ্দিন সাহেব ইব্রাহিমকে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এরকম কিছু বলছেন। কথাটা স্যারের মনে লেগেছে। আমার ধারণা, স্বাধীন বাংলাদেশের কনসেপ্টটা বিকশিত করার পেছনে স্যারের যে ভূমিকা, তার সঙ্গে অন্য কারো তুলনা করা যাবে না। স্যারের অবদান সকলে অস্বীকার করছেন। মুখে কিছু না বললেও স্যার অন্তরে আহত হয়েছেন। আমার ধারণা, স্যারের বিরক্ত হওয়ার এটাই কারণ। স্যার সময় বেঁধে দিয়েছেন। আমরা চলে আসার কথা চিন্তা করছিলাম। স্যার টেবিল থেকে একটা বই নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। এইটা কি কইবার পারেন? স্যারই বললেন, রামকৃষ্ণের কথামৃত। কথাবার্তা যেসব কইছেন এক্কেরে খাঁটি, কোনো খাদা ছিল না। মানুষ অ্যাসেস করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছিল। বিদ্যাসাগর, দেবেন ঠাকুর, কেশব সেন, বঙ্কিম, গিরিশ ঘোষ সকলের সম্পর্কেই রামকৃষ্ণের বিশেষ মন্তব্য আছে। সেগুলো অনেকটাই সত্যের কাছাকাছি। তিনি তো দেবেন ঠাকুর সম্পর্কে কইয়েছেনই যে মানুষ 14টা পোলামায় জন্ম দিচ্ছেন, হে সাধনা করবার সময় পাইল কখন? আমরা হা হা করে হাসলাম। স্যার বঙ্কিম চলে এলেন। বঙ্কিমের একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছিল। তার পড়াশোনা হয়েছিল মুসলমানের টাকায়। মুসলিম মহসিন ফান্ডের টাকায় তিনি লেখাপড়া করছিলেন। মুসলমানের বিরুদ্ধে কলম ধরে সে ঋণ শোধ করছিলেন। তারপর স্যার বললেন, রামকৃষ্ণ বঙ্কিমরা দেখা কইছিলেন, তোমার মনে এত অহংকার কেন? আমি বললাম, বিদ্যাসাগরের সঙ্গেও বঙ্কিমের সাক্ষাতের এরকম একটা গল্প চালু আছে। বিদ্যাসাগর বিএতে বাংলার প্রশ্নপত্র তৈরি করছিলেন এবং প্রশ্নপত্র কঠিন হয়েছিল। সে কারণে বঙ্কিম কম নম্বর পেয়েছিলেন। তাকে গ্রেস মার্ক দিয়ে বিএ পাশ করতে হয়েছিল। এ কারণে তিনি বিদ্যাসাগরের উপর খাপ্পা ছিলেন। স্যার বলেন, বিদ্যাসাগরের বিরুদ্ধে এরকম একটা নালিশ হরপ্রসাদ শাস্ত্রীও করেছিলেন। শাস্ত্রী মশাই বলেছিলেন, বিদ্যাসাগর সংস্কৃত বহুল বাংলা লিখে বাংলা ভাষাকে সংস্কৃত দুহিতা প্রমাণ করার চেষ্টা করছিলেন। স্যার বলেন, বঙ্কিমের বাবাও ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি বহরমপুরে ছিলেন এবং এই জেলার সম্পর্কে যা লিখছেন
আমি পড়ছি, ইংরেজ আসার পরে এই দেশের রেভিনিউ সিস্টেমের মধ্যে যে চেঞ্জ আইছে সেটা শুধু বঙ্কিম না, কেউ বুঝবার পারে নাই। সায়েন্টিস্ট নিউটন আসিলেন মিস্টার মাস্টার। সে সময়টা আওরঙ্গজেবের আমল। ইন্ডিয়ার মানিটারি সিস্টেম যে কোনো ইউরোপীয় দেশের চাইতে অনেক বেশি সুপিরিয়র আছিল। স্যার যখন কথা বলতে আরম্ভ করেন একসঙ্গে অনেক কথাই বলে ফেলেন। শুধু একটা সূত্র প্রয়োজন, আমরা যদি ধরিয়ে না দেই নিজেই সূত্র ঠিক করে নেন। কথাবার্তা এক সময়ে বদরুদ্দিন ওমর সাহেবদের পূর্বপুরুষ নবাব আব্দুল জব্বার এসে ঠেকল। আব্দুল জব্বার এবং তার এক ভাই দুজনেই আসছিলেন সদরওয়ালা। একবার লর্ড ক্যানিং তাগো বাড়িতে বেড়াইতে গেছিলেন। তিনি নবাব আব্দুল জব্বারের কথা প্রসঙ্গে কইছিলেন, তোমাদের মধ্যে একেরই কৃতজ্ঞতা নেই। নবাব আব্দুল জব্বার জবাব দিছিলেন, আমরা অকৃতজ্ঞ বইলাই তো তোমরা আমাকে উপর রাজত্ব করছো। উমর সাহেবদের পরিবারের প্রসঙ্গ যখন উঠল, আমি আবুল হাসিম সাহেবের বাবা মৌলভী আবুল কাসিম সাহেবের কথা তুললাম। বললাম, নানা জায়গায় পড়েছি এলাম। আবুল কাসিম সাহেব ফজল হক সাহেবকে সবসময় দুষ্ট গ্রহের মতো আড়াল করে রাখতেন। ওমর সাহেব এক সময়ে জানিয়েছিলেন তার পিতামহের সঙ্গে লর্ড রিডিং এর গলায় গলায় ভাব ছিল। স্যার বলেন, মৌলভী আবুল কাসেম সুবিধার মানুষ আছিল না, তিনি সবসময় সত্য কথা বলতেন। এই কথা তার অতি শত্রু বলতে পারবে না। কিন্তু ইংরেজটা বলতেন চমৎকার। তিনি সবসময় খুব মিহি ধুতি এবং পাঞ্জাবি পরতেন আর মাথায় একটা কিস্তি টুপি। ডায়াসে খাড়াইয়া যখন কথা বলতেন এক একটা ওয়ার্ড মুক্তার দানার মতো ঝইরা পড়ত। স্যার যেহেতু আমাদের শুরুতে বলে দিয়েছেন তিনি অধিক সময় দিতে পারবে না, আমরা কেউই কোনো প্রশ্ন করলাম না, অপেক্ষা করলাম তিনি একটা জায়গায় থামবেন, তখন আমরা চলে আসব। লর্ড রিডিং এর সূত্র ধরে তিনি বক্তব্য বলতে থাকলেন। লর্ড রিডিং এর মৃত্যুর পর তার পুত্র তার একটা বায়োগ্রাফি প্রকাশ করেন। তিনি যতদিন ইন্ডিয়াতে ছিলেন প্রতি সপ্তাহে তার পুত্রের কাছে একটা করে চিঠি লিখতেন। ভারতে যে সকল ডিগনিটির এর লগে তার দেখা হইতো তাগো সম্পর্কে লর্ড রিডিং তার প্রাইমারি ধারণাটা প্রকাশ করতেন। মিস্টার গান্ধীর লগে যখন রিডিং এর লগে দেখা হয়েছে, লর্ড রিডিং তার সম্পর্কে লিখেছেন, এই লোকের সঙ্গে আমাকে ব্যবসা জমবে ভালা। এইভাবে তো ইন্ডিয়ান লিডারের দেখা হয়েছে, সকলকে একটা ক্যাটাগরিতে ফেলছেন। কিন্তু মিস্টার জি সঙ্গে তার দেখা হওয়ার পর চিঠিতে একেবারে সুর পাল্টাইয়া গেল। এই লোক একেবারে বেয়ারা। উই উইল হ্যাভ ট্রাবল ইন হ্যান্ডেলিং মিস্টার জিন্না। আমি বললাম, আপনি সবসময় মিস্টার জিন্নাকে বেশি বেশি নাম্বার দিচ্ছেন। জিন্না সাহেব অবস্টিনেট ছিলেন সত্য, কিন্তু আপনি তো তার প্রতি দুর্বল। স্যার হাসলেন। আমি তো আর বানায়া বলবার লাগছি না। স্যার এই পর্যায়ে শারীরিক দুর্বলতার কথা বলেন, তারপর বললেন, এই শরীর নিয়ে গোপালগঞ্জ যাইতে হইব। সকলে আমারা ধইরা বইল, কাজী মোতাহের হোসেন দাবা টুর্নামেন্টে আমার থাকন লাগবো। আমি মত দিছিলাম। এখন কইতেছে সেই টুর্নামেন্ট হইব গোপালগঞ্জে। লোকে মনে করে কাজী সাহেবের লগে আমার পরিচয় দাবার মাধ্যমে। আসল পরিচয় হয়েছিল নজরুল ইসলামের গানের অনুষ্ঠানে। তখন আমি ক্লাস 9-এর ছাত্র, থাকি গ্যান্ডারিয়ায়। কলিকাতার থেকে ঢাকা মেইল আইতে একটু দেরি হইছিল। সকলে নজরুলরে মুসলিম সাহিত্য সমাজরে অফিসে নিয়ে তুলতেন। নজরুল কইলেন, ওমর ফারুকের ওপর কবিতা পড়ার কথা আছিল, লিখতে পারি নাই, অন্য কবিতা পড়ব। সাহিত্য সমাজরে অফিস আছিল এখনকার মেডিকেল কলেজের দক্ষিণ গেটের দোতলায়। কথাবার্তা যা নজরুল একাই কইলেন। গান গাইতেছেন নইলে কবিতা পড়তেছেন। একটু ক্লান্ত হইলে অন্য একজনরে হারমোনিয়ামের সামনে বসাইয়া দিয়া কইছেন, দেখি তুমি একটু গান করো। এরপর নিজে হারমোনিয়াম টাইনা লইয়া গানে মশগুল হইয়া যাইতেছেন।
সেই সময় কাজী সাহেবের বাড়ি আসছিল না। কাজী সাহেব কইছিলেন, আমার এখনো স্পষ্ট মনে আছে, মডার্ন এডুকেশন আর কিছু না, লাউয়ের মাচার মতো জিনিস। মাচা না থাকলে লাউ গাছ তো বাড়তে পারে না। নজরুল ইসলাম শুনেই বললেন, তোমার কথা ঠিক কাজী, তবে লাউ গাছের চাইতে মাচার ওজন বেশি। আমি বললাম, স্যার তখন আপনার বয়স কত? স্যার বললেন, আর কত হইব, আমি হবাই ক্লাস 9-এর ছাত্র। অর্ধেক রাত নজরুলের গান আবৃত্তি কথাবার্তা শুনে কাটাই দিলাম। সেই রাতে আর বাসায় যাওয়া হয় নাই, চকবাজারে এক আত্মীয়ের লগে কাটাইলাম। আমি বললাম, আপনার সঙ্গে নজরুল ইসলাম কোনো কথাবার্তা হয়েছে? না না, স্যার দুবার মাথা নাড়লেন। আমি ক্লাস 9-এর ছাত্র। জিজ্ঞেস করলাম, এটা ঘটেছিল কোন সালে? স্যার একটু থেমে বললেন, 1927 সালে। দীর্ঘদিনের মেলামেশায় এটা আমার জানা হয়ে গিয়েছিল। স্যারকে তার মর্জি মাফিক চলতে দেওয়া ভালো। মেজাজ শরীফ একটা ব্যাপার আছে না, এটা স্যারের বেলা অত্যন্ত সত্য। জানান দিয়া ঘটা করে প্রশ্ন করতে বসলে স্যারের মুখ থেকে কিছু বের করা অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেক আগেই আমাদের চলে আসার কথা, কিন্তু স্যারের কথার মাঝখানে চলে আসতে সংকোচ বোধ করছিলাম। সুযোগ যখন তিনি নিজেই করে দিয়েছেন, আমি তার কাছে আবার মিস্টার হ্যারল্ড লাস্কি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করতে আরম্ভ করলাম। আমি বললাম, স্যার আপনি সর্বমোট কতদিন মিস্টার লাস্কির সঙ্গে ছিলেন? স্যার বলেন, আমি তো সরাসরি পিএইচডিতে ভর্তি হয়েছিলাম। সর্বমোট 5.5 বছর মিস্টার লাস্কির সাহচর্য পাইছি। তিনি মিস্টার লাস্কি সম্পর্কে নানা রকম গল্প করলেন। এগুলো তিনি আগেও একাধিকবার বলছেন। এবার আমি অধিকতর সুনির্দিষ্ট হইতে চাইছিলাম। আমি বললাম, স্যার মিস্টার লাস্কির ছাত্র হিসেবে তার কোন বৈশিষ্ট্যটি আপনি প্রণিধানযোগ্য মনে করেন? স্যার 1 মিনিটের মতো নীরব থাকলেন, তারপর বললেন, আমি মনে করি মিস্টার লাস্কি অন্য মানুষদের এমন সব বিষয়ে চিন্তা করতে প্ররোচিত করবার পারতেন নর্মালি, যেটা তারা করতে অভ্যস্ত নয়। এটাই মিস্টার লাস্কির সবচেয়ে বড় গুণ। স্কলার হিসাবে মিস্টার লাস্কি অতি উচ্চ শ্রেণীর না হলেও অপরের চিন্তাভাবনার ধাক্কা দেওয়ান খুব কম কথা নয়। আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করলাম, গ্রামার অফ পলিটিক্সের একটা এডিশনে মিসেস লাস্কি একটি প্রেফেস লিখেছেন। স্যার বলেন, মিস্টার লাস্কির চাইতে বয়সে একটু বড় আছিলেন, উঁচা লম্বাও আছিলেন। মিস্টার লাস্কি ছিলেন আমার চাইতে একটু উঁচা, কেটা দুরস্ত পোশাক পরতেন, সবসময় কথা বোধহয় বলতেন না। আমরা আলোচনার এই পর্যায়ে এসে দেখলাম স্যারের হাতে সময় নেই। এই কথাটি সত্যি নয়, অন্য দিনের চাইতে তিনি বেশি কথাবার্তা বলছেন। সুযোগ যখন পাওয়া গেল, আমরা পুরো সদ্ব্যবহার করতে চাইলাম। আমি বললাম, আদার দ্যান মিস্টার লাস্কি, হু আর দি স্কলার ইউ হ্যাভ বিন ইমপ্রেসড? স্যার হার্ভার্ডের ম্যাসনের নাম বললেন, গালব্রাথ প্রমুখ পণ্ডিত ব্যক্তির নাম উল্লেখ করলেন। আমি জিজ্ঞেস করলাম, হার্ভার্ডে মিস্টার ম্যাসনের কি প্রেস্টিজ আছিল না? স্যার বললেন, মিস্টার ম্যাসন ওয়াজ মাচ রেসপেক্টেড পারসন ইন হার্ভার্ড অ্যান্ড ওয়াজ এ গ্রেট স্কলার। আসলে নামে মাত্র একজন প্রেসিডেন্ট আছিল। মিস্টার ম্যাসনই গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নিতেন। তার লগে এই দেশে আমার পরিচয় হয়েছিল। ডক্টর সান্দেকে লগে তার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আমি তারে একরকম মেডিয়েট কইছিলাম, হোয়াই ডোন্ট ইউ ইনভাইট হিম ইন আ ডিনার অ্যান্ড ডিসকাস দ্য ইস্যু? রেভিনিউ প্রশ্নে আমার একটা মন্তব্য ম্যাসন সাহেবের খুব মনে ধরেছে। আমি কইছিলাম, ল্যান্ডের রেভিনিউ যা ছিল আগে সরকারের আয়ের প্রধান উৎস, এখন সে রেভিনিউ দিয়া সরকার 5% অর্থ আয় করবার পারে না। মিস্টার ম্যাসন ওয়াজ মাচ ইমপ্রেসড। ডক্টর আহমেদ
কামাল জিজ্ঞেস করলেন, হেনরি কিসিঞ্জার তখন হার্ভার্ডে ছিলেন না? স্যার বললেন, অবশ্যই ছিলেন। হি ওয়াজ দেন অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি বললাম, মিস্টার কিসিঞ্জারের সঙ্গে আপনার কোনো পরিচয় ছিল না? স্যার বললেন, খুব ভালো পরিচয় আছিল, কাজকর্মে খুব সুবিধার আসিলেন না কিসিঞ্জার, তবে আমার লগে সম্পর্কটা আসিল খুব ভালা। আমারে তিনি কইছিলেন তার সেমিনারে আমাগো এই অঞ্চল থেকে কিছু ছাত্র পাঠাইবার কথা। পশ্চিমারা এই অঞ্চলের ইস্ট পাকিস্তান কাউরে এক নজরে এনকারেজ করেন না। হের লাইগা কিসিঞ্জার সাব আমারে কইছিলেন আমি যাতে নামগুলো আগে পাঠাইয়া দেই। আমি মৃদু প্রতিবাদ করে বললাম, হেনরি কিসিঞ্জার ইউএস ফরেন পলিসি অ্যান্ড দ্য নিউক্লিয়ার স্টকপাইলস বইটি আমি পড়েছি, পরে হোয়াইট হাউস ইয়ার্স পড়েছি। একটি পলিটিশিয়ানদের মধ্যে ওই রকম কম্প্রিহেনশন এবং রেঞ্জ সম্পন্ন কোনো মানুষের কথা আমি চিন্তা করতেও পারি না। স্যার বলেন, কিসিঞ্জার সাহেব লেখাপড়া তো আসিল অসাধারণ, চিন্তা করা সত্যিও আসিল, কিন্তু মানুষটা কাজকর্মের সুবিধার আসিল না। হার্ভার্ডে কেউ পাত্তা দিত না। আমি প্রসঙ্গটা একটু ঘুরিয়ে নিলাম, বললাম, স্যার শেখ সাহেব কিসিঞ্জারকে বাংলাদেশে নিমন্ত্রণ করে এনেছিলেন। আমাদের এখানে একটা গল্প চালু আছে যে কিসিঞ্জার সাহেব মোট ৪৫ মিনিট হোটেল ইন্টারকন্টিনেন্টালে কাটিয়েছিলেন, তার মধ্যে ২৫ মিনিট আপনার সঙ্গে ব্যয় করেছিলেন। এ নিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের অনেক রুষ্ট হয়েছিলেন বলে শুনেছি। ঘটনাটা কতটুকু সত্য? রাজ্জাক স্যার মিস্টার কিসিঞ্জারকে উচ্চারণ করতেন কিসিঙ্গার। তিনি জবাবটা এভাবে দিলেন, আমি তো কিসিঙ্গারের লগে দেখা করবার গেছিলাম। অনেক লোক কিসিঙ্গারের আগের বউটারে আমি চিনতাম, লম্বা নতুন বউটারে চিনবার পারছিলাম না। কামাল হোসেন আরও কে আসিল মনে পড়ে না। সকলের লগে তার বউয়ের পরিচয় করাইয়া দিয়া বলছিলেন, মাই স্টুডেন্টস। স্যার বললেন, আমার তো কাপড় চোপড় অত আসিল না, এই পাজামা পাঞ্জাবি, চাদর আর মুখে দাড়ি। কিসিঙ্গারের বউ জিগাইলেন, অলসো ওয়াজ হি ইয়োর স্টুডেন্ট? কিসিঙ্গার বললেন, নো, হি ওয়াজ মাই কলিগ। এইটাই হইল আসল ঘটনা। ভারতের হাই কমিশনার সমর সেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার সমর সেনের সঙ্গে রাজ্জাক স্যারের একরকম হৃদ্যতা ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময়ে সমরবাবু হয়তো স্যারের ছাত্র কিংবা ছাত্র স্থানের ছিলেন। বোধ করি সমর সেন বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত ২ নম্বর ভারতীয় হাই কমিশনার। সুবিমল দত্তের ওপর সমরবাবু ঢাকায় পোস্টিং পেয়েছিলেন। সমরবাবুর বাড়িতে স্যারের পরিবারের যেমন যাওয়া আসা ছিল, তেমনি ভারতীয় হাই কমিশনার নানা উপলক্ষে স্যারের বাড়িতে আসতেন। সেদিন ৯টা, সাড়ে ৯টার সময় স্যারের বাড়িতে গিয়ে দেখি সরগরম অবস্থা। কাজের লোকেরা ঘরবাড়ি, আলমারি, চেয়ার, টেবিল, বইয়ের শেলফ ঘষে ঘষে পরিষ্কার করছে। বাড়ির মেয়েরাও ওই পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়েছে। স্যারের ভ্রাতুষ্পুত্রীকে জিজ্ঞেস করলাম, খুব তো তোড়জোড় চলছে, উপলক্ষটা কি? সে আমাকে জানালো, আজ ভারতীয় হাই কমিশনার এবং তার বেগম দুপুরে খেতে আসবেন। স্যার কোথায় জিজ্ঞেস করলে সে আমাকে রান্নাঘর দেখিয়ে দিল। আমি রান্নাঘরের সামনে এসে দেখি হেলু চাচিকে নির্দেশ দিচ্ছেন। হেলু চাচি কাজের লোকদের পাল্টা নির্দেশ দিচ্ছেন। খুব ব্যস্ত ভাব। চুলাতে কড়াই উঠছে এবং চুলা থেকে কড়াই নামছে। স্যাঁতস্যাঁত শব্দ হচ্ছে। রান্নাঘরের গরমে স্যার ঘেমে গেছেন। তার মুখে বড় বড় ঘামের ফোঁটা। আমাকে দেখে স্যার হাসলেন এবং জিজ্ঞেস করলেন, মৌলভী আহমদ ছাপা রান্না বান্না করতে জানেন? আমি মাথা নেড়ে জানালাম, কিছুই জানি না। স্যার মন্তব্য করলেন, তাহলে আপনি কোনো কামে আইবেন না, যান বয়েন। হেলু চাচি বললেন, মেজো ভাই আপনিও একটু বিশ্রাম করেন গিয়ে, বাকিটা আমরা সারতে পারবো। স্যারের সঙ্গে আমি ড্রয়িং রুমে চলে এলাম। স্যার বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলেন। ছোকরা চাকরিটা তামাক দিয়ে গেল। স্যার হুকোতে টান দিয়ে জিজ্ঞেস করলেন, মৌলভী আহমদ ছোপা, আপনি রান্না বান্নার
ও খবর টবর রাখেন? আমি বললাম, না স্যার, কোনো খবর রাখি না। স্যার বললেন, যে জাতি যত সিভিলাইজড তার রান্নাবান্নাও তত বেশি সফিস্টিকেটেড। আমাকেও ইস্টার্ন রান্নার সঙ্গে পশ্চিমাদের রান্নার কোনো তুলনাই হয় না। ওরা সভ্য হয়েছে কয়দিন। সেদিনও তারা মাছ মাংস কাঁচা খাইতো। স্যার গ্যাস্ট্রোনমির ওপর একটা সুদীর্ঘ বক্তৃতা দিলেন। তার অনেক কিছুই আমার মনে নেই। মুসলমানরা যেসব খাওয়া দাওয়া ভারতে চালু করেছে, ভাষা তার দু একটা মনে আছে। চীনা খাবার, ভারতীয় খাবার, আরবদের এবং ইউরোপীয়দের খাবারের বৈশিষ্ট্য নিয়ে সেদিন আলোচনা করছিলেন এবং প্রাকৃতিক কারণ ও ব্যাখ্যা করছিলেন। রান্নাবান্না এবং খাদ্যদ্রব্য সম্পর্কে আমার কোনো আগ্রহ না থাকায় স্যারের আলোচনা আমার মনে স্থান করে নিতে পারেনি। টেলিফোনে কার সঙ্গে কথা বললেন? রিসিভার রেখে বললেন, বদরুদ্দিন ওমর। হেরেও আইবার কইছিলাম, হে কয় তার অন্য কাম আছে। তারপরে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কোনোদিন বদরুদ্দিন ওমরের বইয়ের বাংলা উচ্চারণ শুনছেন নিহি? আমি বললাম, না, আমি শুনিনি। এক্কেরে বিশুদ্ধ বাংলা কয়, উচ্চারণ নিখুঁত। আপনাকেও উচিত তার বাংলা পাঠ ক্যাসেট কইরা রাখা, পরে খুব কামে আইব। আমি বললাম, আপনি তো স্যার ঢাকার বাংলা বলেন, আপনাদেরকে কেন পশ্চিম বাংলার উচ্চারণ রীতিটা অনুসরণ করতে বলছেন? স্যার কথাটা পাশ কাটিয়ে গেলেন। তারপর তিনি একজন সাহেবের নাম উচ্চারণ করলেন। আমি এখন মনে করতে পারছি না। সেই সাহেব নাকি 100 বছর আগে লিখে গিয়েছেন, বেঙ্গলে ঢাকা জেলার মানুষেরা বিশুদ্ধ বাংলায় কথাবার্তা কয়। এই ফাঁকে স্যার আরেকবার তামাক দিতে বললেন। হুঁকো টানতে টানতে বললেন, বাংলা ভাষার মধ্যে যে পরিমাণ এলিট, মাস গ্যাপ এরকম দুনিয়ার অন্য কোনো ভাষার মধ্যে খুঁজে পাইবেন কিনা সন্দেহ। আধুনিক বাংলা ভাষাটা ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা সংস্কৃত অভিধান দেখা বানাইছে। আসল বাংলা ভাষা এইরকম আসিল না। আরবি ফার্সি ভাষায় শব্দ বাংলা ভাষার লগে মিশা ভাষার একটা স্ট্রাকচার খাড়া হয়েছিল। পলাশীর যুদ্ধের সময়ে কবি ভারতচন্দ্রের রচনায় তার অনেক নমুনা পাওয়া যাইব। ব্রিটিশ শাসন চালু হইবার পরে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা আরবি ফার্সি শব্দ ঝাঁটাইয়া বিদায় কইরা সেই জায়গায় সংস্কৃত শব্দ ভইরা থইছে। বাংলা ভাষার চেহারা কেমন আছিল? পুরানো দলিলপত্র খুঁজে দেখলে কিছু প্রমাণ পাইবেন। আমি বললাম, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা যে গদ্যরীতিটা চালু করছিলেন সেটা তো স্থায়ী করতে পারেনি। বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ পর্যন্ত এসে বাংলা গদ্যের ব্যাপক পরিবর্তন এবং রূপান্তর ঘটে গেছে। পরিবর্তন তো হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে এটা দেখান দরকার। আমি জানতে চাইলাম, কিভাবে পরিবর্তনটা হয়েছে? স্যার বললেন, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা ভাষার স্ট্রাকচার খাড়া করছিলেন, তার লগে ভাগীরথীর পাড়ে ভাষার মিশ্রণে আধুনিক বাংলা ভাষাটা জন্মাইছে। আধুনিক বাংলা বঙ্গ সন্তানের ঠিক মুখের ভাষা না। লেখাপড়া শিক্ষা লায়েক হইলে তখনই ওই ভাষাটা তার মুখে আসে। স্যার অনেকক্ষণ কথাবার্তা বলছিলেন। নিচে গাড়ির হর্ন শোনা গেল। তিনি তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। আমাকে মেহমানরা বুঝিয়ে আইলেন। আমি বললাম, স্যার, আমি এখন যাই। স্যার বললেন, যাইবেন কই? বয়েন, আপনিও একলগে চাটা খাইয়া যাইবেন। আমি গায়ের ময়লা কাপড় চোপড় দেখে বললাম, এই জামা কাপড়ে ভারতীয় হাই কমিশনের সামনে যাওয়া ঠিক হবে না। স্যার বললেন, মৌলভী আহমদ সোফা, আপনার মুখে এই প্রথম শুনলাম আপনিও জামা কাপড়ের কথা চিন্তা করেন। আমি চলে এলাম। স্যার আর পেরাপারি করলেন না। কিছুদিন পরে স্যারের বাড়িতে গেলাম। স্যার একা ছিলেন। তাকে খুব খুশি মনে হচ্ছিল। কয়েকদিন থেকে একটা ব্যাপার নিয়ে পণ্ডিতদের মধ্যে জবর বিতর্ক চলছিল। বিষয়টি ছিল সেকুলারিজম। সেকুলারিজম এর বাংলা প্রতিশব্দ কেউ কেউ ইহাজাগতিকতা বলে দাঁড় করাতে চেষ্টা করছিলেন, কিন্তু এই প্রতিশব্দের মধ্যে সেকুলারিজমের আসল স্বরূপ প্রকাশ পায়নি বলেই আমার ধারণা। তাই স্যারকে জিজ্ঞেস করলাম, সেকুলারিজম কি? স্যার বললেন, ইউরোপীয় রেনেসাঁর আগে খ্রিস্টান জগৎ মনে করত মরণের পরে যে অনন্ত জীবন অপেক্ষা কইরা আছে হেরে আসল জীবন, কিন্তু দুনিয়ার জীবন তার অ্যাপেনজেট মাত্র।
খ্রিস্টানগো শিল্প সাহিত্য সবখানেই পরকালের মহিমা কীর্তন করা হইত। যীশুখ্রিস্ট তো এই নশ্বর দুনিয়াকে ভেল অব টিয়ার্স করিয়া গেছেন। এই দৃষ্টিভঙ্গিটা একদিনে, এক মাসে বা এক বছরে পাল্টায় নাই, অনেক দিন লাগছে। রেনেসাঁর সময় যখন ধীরে ধীরে জীবনের একটা ডেফিনেশন তৈয়ার হইতেছিল, তখন পুরা দৃষ্টিভঙ্গিটাই পাল্টাইয়া গেল। রেনেসাঁর আগে পরকালটাই আসছিল সব, রেনেসাঁর পরে এই দুনিয়াটাই সব, পরকাল কিছুই না। আমি বললাম, সব ধর্মেই তো অনন্ত জীবনের প্রতিশ্রুতি আছে। ইসলাম ধর্মেও পরকালের ভূমিকাকে বড় করে দেখানো হয়েছে। স্যার বলেন, ইসলাম ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের একটা বড় পার্থক্য এইখানে যে ইসলাম ধর্মেও পরকালের গুরুত্ব স্বীকার করা হয়েছে, কিন্তু ইহকালের গুরুত্ব স্বীকার করা হয় নাই। ফিদ দুনিয়া ওয়াল আখেরাতের কথা ইসলামে যেভাবে বলা হয়েছে, অন্য কোনো ধর্মে সেরকম নাই। তিনি বলেন, ইন্ডিয়ার কথাই ধরেন না কেন, এখানে যত কাব্য লেখা হয়েছে, যত স্থাপত্য এবং ভাস্কর্য কীর্তি তৈয়ার হয়েছে, তার লক্ষ্য আছিল দেবতার সন্তোষ সাধন। মানুষের ভোগ উপভোগ আনন্দের কথা প্রসঙ্গক্রমে বলা হইলেও মূল গতিমুখ আছিল দেবতাদের সন্তুষ্ট করা। এই জিনিসটা বাংলা সাহিত্যেও দেখতে পাইবেন। ভারতচন্দ্র 18th সেঞ্চুরিতে অন্নদামঙ্গল কাব্য দেবীর আদেশে দেবীর পূজা প্রচলন করার উদ্দেশ্যে লিখতে বইছেন। মুসলমানেরা এই দেশে আইসা মসজিদ এবং অন্যান্য ধর্মস্থান সুন্দর কইরা বানাইছে। এই কথা যেমন সত্য, তেমন বাস করবার ঘরটাকেও সুন্দর কইরা বানাইতে ভুল করে নাই। এই জিনিসটা আপনি এনসিয়েন্ট ইন্ডিয়াতে পাইবেন না। সেকুলারাইজেশন ইফেক্ট অফ ইসলাম অন ইন্ডিয়া ওয়াজ রিয়েলি ইনরমাস। এ কথা এখন অনেকে মাইনা নিবার চান না। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপর নাতিক্ষুদ্র একটি পুস্তিকা লিখছিলাম। ওতে কিছু নতুন কথা সাহস করে বলছিলাম। লেখাটির বক্তব্য নিয়ে ঢাকা এবং কলকাতার পণ্ডিতদের মধ্যে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকে আমার সঙ্গে একমত হয়েছিলেন। অপরদিকে আমার মতে বিরোধিতা যারা করছিলেন, তাদের সংখ্যাও অল্প ছিল না। আমার ইচ্ছে ছিল রাজ্জাক স্যার আমার লেখাটি সম্পর্কে একটি ধারণা পোষণ করবেন। একসময় গিয়ে জেনে নেব। নানা কাজে ব্যস্ত থাকতে হয়। স্যারও থাকেন অনেক দূরে, কখন বাসায় থাকেন তারও ঠিক নাই। নানা মানুষ তাকে ধরে নানা জায়গায় নিয়ে যায়। যাই হোক, এক সন্ধ্যায় স্যারের বাড়িতে গেলাম। তিনি সিঙ্গাপুর থেকে